লজ্জা লাগে না বাজে মেয়েদের সাথে রাত কাটাস? ও যদি বাজে মেয়ে হয় তাহলে আমিও বাজে ছেলে। বাই দ্য ওয়ে, বাজে মেয়েকে ঘরে না তুললে হৃদয়ের ক্ষুধা মেটাবে কে? আমার সঙ্গে বেয়াদবি করছিস তুই? সজীব শুনেও না শোনার ভান করে মেয়েটার হাত ধরে টানতে টানতে বাইরে বেরিয়ে যায়। ওর মা সোফার উপর বসে উপরের দিকে তাকিয়ে বলল, হায় আল্লাহ, আমার একটা মাত্র ছেলে, ওকে সৎ পথে ফিরিয়ে দাও তুমি, ওকে হৃদায়ত দাও তুমি। আমি সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এই বলে কান্নায় ভেঙে পড়ে সজীবের মা আয়েশা সুলতানা। সজীব তার বাবা মায়ের একমাত্র ছেলে, ধনী বাবার বকাঠে ছেলেও বলা যেতে পারে। বাবার অগাধ সম্পত্তি আর ক্ষমতার জোরেই ছোট থেকে মনের ভিতর অহংকার নিয়ে বেড়ে ওঠে সজীব। যত দিন যায় ততই পাপের পরিমাণ বাড়িয়ে ফেলে। প্রতিদিন রাত কাটে ভিন্ন ভিন্ন মেয়ের সাথে। বাজে নেশা তো আছেই, তবে এতদিন যা করত বাইরে করত। আজ প্রথম সাহস হয়েছে বাসায় মেয়ে নিয়ে আসার। অভদ্রতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সে। মা খুব কষ্ট পাচ্ছে ছেলের অধঃপতনে। ছেলের সেদিকে কোনো তোয়াক্কা নেই, শুধু জীবনকে কিভাবে উপভোগ করতে হবে সেই দিকেই মনোযোগ তার। পড়াশুনো শেষ করেছে, কিন্তু বখাটেপনা করতে প্রতিদিনই তার ক্যাম্পাসে যেতেই হবে। নতুন বেডমেট খোঁজার জন্য আজও ভার্সিটিতে এসেছে। দেখতে ফর্সা, ক্লিন সেভ দাড়ি, খাড়া নাক, চোখের মনি ঈষৎ নীলাভ। দেখতে আকর্ষণীয় বলে কোনো মেয়েকে প্রপোজ করলে মেয়েও না করে না। স্যুট পরে সানগ্লাস মাথায় দিয়ে গাড়ি থেকে নামে সজীব। হঠাৎ একটা মেয়ের দিকে চোখ পড়ে তার। প্রতিদিনের মতো আজও মেয়েটা সজীবকে দেখেও না দেখার ভান করে চলে যায়। কি আশ্চর্য, যেখানে সব মেয়ে একবার হলেও ওর দিকে তাকায়, সেখানে এই মেয়েটা ভুলেও ওকে দেখে না। মেয়েটা কি আমার থেকেও অহংকারী নাকি? সজীবের মনে প্রশ্নের উকি দেয়, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে একটা মেয়েকে হাত ইশারা করে। মেয়েটাও খুশি হয়ে লাফাতে লাফাতে চলে আসে সজীবের কাছে। হাই, কতদিন থেকে তোমাকে ফলো করি জানো তুমি? সজীব শয়তানি হাসি দিয়ে বলল, তা তো জানি। চলো কোথাও বসে কথা বলি। বসে বলবে নাকি শুয়ে? কি যে বলো না। যাই হোক, তোমার নামটা যেন কি? রাইসা। আর তুমি তো সজীব। সজীব রাইসার হাতটা কোমল করে ধরে বলল, কি কোমল হাত! তুমি না জানি কতটা কোমল। তোমার চোখ দুটো যে কিউট না, ওই চোখের মায়ে হারাতে ইচ্ছে করে, বারবার প্রেমে পড়তে ইচ্ছে করে। তা কে আটকিয়ে রেখেছে তোমায়? রাইসা লজ্জা মাখা হাসি দেয়। দুজনে এক কথা দুই কথা বলতে বলতে অনেক ভাব জমিয়ে ফেলে, যেন সজীব যা বলবে সব করতেই প্রস্তুত রাইসা। দুজনে রেস্টুরেন্টে লাঞ্চ করে, সারাটা বিকেল ঘোরাঘুরি করে। অতঃপর রাইসাকে বাসায় ড্রপ করে দিয়ে পতিতালয়ের উদ্দেশ্যে পা বাড়ায় সজীব। আজ আর বাসায় যাবে না, বাইরেই রাতটা কাটাবে। অন্যদিকে আম্মু, বলে চেঁচিয়ে উঠল সাইমা। মা দৌড়ে আসে মেয়ে চিৎকার শুনে। এসে দেখে সাইমার পুরো কপাল ডিম ভেজা। কিছু বুঝে ওঠার আগেই সাইমা বলল, বাসায় ঢুকতে না ঢুকতেই তোমার ছেলে আমার কপালে ডিম ফাটিয়েছে। মিথ্যে কথা, ডিমটা দরজার আগে থেকেই ঝুলছিল, ও না দেখে ওটাতে ক্লিক করেছে। এটা কি আমার দোষ বলো? সাগর কথাটা বলল তাড়াতাড়ি করে, যেন মা কিছুই বলতে না পারে। সাইমার আম্মু মারুফা আহমেদ খুব রেগে গিয়ে বলল, তোরা দুই ভাই বোন যাচ্ছে তাই, তোরা নিজেরা বুঝে নে কি করবি। এই বলে রাগে হন করে হেঁটে চলে যায় ঘরে। সাইমা রেগে গিয়ে সাগরের দিকে তাকালো। সাগর সাথে সাথে বলল, আরে ডিম লেগেছে তো কি হয়েছে, তোর একটু ফেসিয়াল হয়ে গেল। সারাদিন তো রূপচর্চা করার সময় পাস না, তাই একটু করিয়ে দিলাম। এই কথা বলে সাইমা কি বলে শোনার অপেক্ষা না করে দাঁত কেলিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে সাগর। সাইমা বাধ্য বোনের মতো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। খুব খিদে পেয়েছে সাইমার, সন্ধ্যা হয়ে গেছে। সারা দিন ক্লাস টিউশনি করে একদম ক্লান্ত মেয়েটা। খেতে বসা মাত্রই সাগর আবার এসে বসলো। খেয়ে নে, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তো শ্বশুরবাড়ি চলেই যাবি তুই। সাইমা একটা রাগী লুক দেয় আর বলে, সামনে ফাইনাল পরীক্ষা, পাশ করব, জব নিব, এরপর যাব। তো শাশুড়ি তোকে নিয়ে যাবে বলেছে। আমার আবার বিয়ে কবে হলো? হবে তো। ওই ছেলেকে বিয়ে কখনো করব না বলে দিলাম। আচ্ছা দেখা যাবে, এখন গিলে আমার উদ্ধার কর। সারাদিন তো কিছু খাসনি। খেতে দিচ্ছিস কোথায়? খাবার তোর হাতে, তোর মুখে, তোর কাছে, আমি কিভাবে আটকালাম? এত বকবক করলে খাবো কিভাবে? দূর হ ফকিন্নি।
বলেই সাগর চলে যায়। ওদের মা ওদের কথা শুনে হাসে। সারাদিন খুনসুটি লেগেই থাকে, মিষ্টি একটা সম্পর্ক ওদের। অন্যদিকে সজীব অনেক রাত করে বাড়ি ফেরে। মা আয়েশা সুলতানা তখনও ছেলের অপেক্ষায় বসে আছে না খেয়ে। সজীব গলা খাকারি দিয়ে বলল, এত রাত পর্যন্ত অপেক্ষা করছো কেন? আমি খেয়ে এসেছি বাইরে থেকে। তোকে একটা কথা জানানোর ছিল, তাই অপেক্ষা করছি। তাড়াতাড়ি বলো। আমি চাই তোকে বিয়ে দিতে। কথা শেষ না হতেই সজীব বলে, আমি বিয়ে করব না। এ কথা বলেই সে নিজের ঘরে চলে যায়। রিল্যাক্সে কিছুক্ষণ বসে থাকে। তখন তার বন্ধুকে দেখতে পায়। বন্ধু বলল, খবরদার বিয়ে করিস না। তুই বিয়ে করলে এক মেয়েতেই থাকতে হবে তোকে, আর বিয়ে না করলে অনেক হোরের সাথে রাত কাটতে পারবি। বিয়ের মাঝে কোনো সুখ নেই। শেয়ার বলতে এক এক দিন এক একটা। জোস। আজকের মেয়েটাকে ছেড়ে দিলি যে, ওটা না করে পুরনো মালের কাছে কেন গিয়েছিলি? ওই তার অনেক পরীক্ষা নিব, তাই অপেক্ষা করছি। তুই আমার আগেই জানতে পারবি। তারপর দুজন হাসতে থাকে। একটা সময় সজীব ঘুমিয়ে পড়ে আর বন্ধু অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে, খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম বল আমি তোর? একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম, বিনিময়ে বেদনার নীল রঙে জীবন সাজালাম। খুব কি প্রয়োজন ছিল স্বপ্ন দেখানোর? কেন স্বপ্ন দেখিয়ে করলি আমায় বিভোর? কষ্ট কি আমার হয় না? নাকি আমি মানুষ নই? কেন দুঃখকে বানিয়ে দিলি আমার সই? কিছুই বলবো না তোকে আমি। রবে শুধু হাহাকার। প্রকৃতি নিশ্চয় বুঝাবে পরিণাম অন্যকে দেওয়া ধোকায়। সাইমা ডায়েরিটা আবার বন্ধ করে দেয়। ডায়েরির লেখক হয়তো খুব কষ্ট থেকে লিখেছে, হয়তো আশেপাশে পরিস্থিতি বুঝে লিখেছে, এমনটাই ভেবে নেয় সে। মনে মনে ভাবে, মানুষ বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পর পরকীয়া করে, যার জন্য অপর মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে যায়। কি দরকার বিয়ের আগে প্রেম করার? প্রেম করব তো একেবারে বিয়ের পর করব। নিজের বিয়ের কথা ভাবতেই মনে পড়ে। আমার আবার প্রেম? আমার কপালে তো ভালো ছেলেই জুটলো না। জুটলো একটা বাজে ছেলে, কিভাবে সম্ভব ওর আমার সংসার করা? আমার পক্ষে তো সম্ভবই না, কিন্তু না করার কোনো উপায় আছে কি? গভীর চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে সাইমা। এদিকে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে একটা ছবিতে চোখ আটকিয়ে যায় সজীবের। দেয়ালে স্কচ টেপ দিয়ে লাগিয়ে রেখেছে কেউ। সেই চিরচেনা ঠোঁট দুটো, ঠোঁটে বাঁকা হাসি। সরু ঠোঁটে হাসিটা খুব মানিয়েছে ও। কাজল কালো চোখের কালো মণি দুটো যেন চুম্বুকের মতো টানছে মেয়েটাকে। বারবার মনে হচ্ছে যেভাবেই হোক ওকে আপন করে নিতেই হবে। একটু পর চিৎকার করে মাকে ডাকা শুরু করে। আয়েশা সুলতানা ঘরে ঢুকতেই বলল, তোমার পছন্দ আছে বই কি? এই মেয়েকেই আমি বিয়ে করব। আমি জানতাম তুই ওকে সামনাসামনি দেখলে জ্ঞান হারাবি। ও এতই সুন্দরী। তাহলে ওর দেখা কবে পাচ্ছি? তুই চাইলে আজই সম্ভব। আমার বান্ধবীর মেয়ে ও। সব ঠিক করে রেখেছো তাহলে? খুশিতে নাচতে নাচতে উঠে মায়ের হাতে চুমু দিয়ে বলে, আমি তোমার উপর অনেক হ্যাপি মাই ডিয়ার মম। হাতটা সরিয়ে নিয়ে আয়েশা বলল, যা দূর হ, আগে ফ্রেশ হয়ে আয়। তোর মুখ থেকে এই গন্ধ বের হচ্ছে। এরপর সজীব হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। আয়েশা সুলতানা খুশিতে মারুফা আহমেদকে ফোন দেয়। ওপাশ থেকে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছিস তুই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আজ কি সাইমার সময় হবে? ও তো বেরিয়ে গেছে। ঠিক আছে, ওকে বাসায় চলে আসতে বলছি। দুপুরে তাহলে এখানে লাঞ্চ করিস। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন রাখছি। এদিকে মারুফা আহমেদ তাড়াতাড়ি মেয়েকে ফোন করে ডাকলেন। সাইমা ঘন্টাখানেক পর ফিরে আসলো। এত জরুরি কি দরকার আম্মু? ওরা আজ তোকে দেখতে আসবে। আমি বিয়ের আগে কোনো ছেলেকে মুখ দেখাবো না। একবার মুখ দেখাতে হয় মা, এ ব্যাপারে অনেক হাদিস আছে। হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু বলেন, আমি জনৈক নারীকে প্রস্তাব দিলাম। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে দেখেছো?
আমি বললাম না দেখিনি। তখন তিনি নির্দেশ দিলেন যে তুমি তাকে দেখে নাও। তোমার এই দর্শন তোমাদের মাঝে দাম্পত্য জীবনের প্রণয়ের ভালোবাসা গভীর হবার বড় সহায়ক হবে। কিন্তু আমি বিয়ের আগে কাউকে মুখ দেখাবো না, কারণ বিয়েটা না হলেও সেই ছেলে যদি তার কল্পনায় আমাকে আনে তাহলে আমার পাপ হবে। তুই ঘরে যা, পরে ওদেরকে বুঝিয়ে বলবো। সাইমা ঘরে এসে পায়চারি করতে থাকে। এই ছেলেকে পছন্দ তার কোনো কালই ছিল না, অথচ কিনা ওকেই বিয়ে করতে হবে। বিয়েটা কোনোভাবেই আটকানো যায় না। ভাবতে ভাবতেই ভাইয়ের টোকা পেয়ে সম্মিত ফিরে পায়। কিরে, বিয়ে ভাঙার প্ল্যান করছিস? বিয়েটা কি কিছুতেই ভাঙা যায় না? তুই কি অন্য কাউকে পছন্দ করিস? না, তুই কি জানিস না ভাইয়া, ইসলামে বিয়ের আগে প্রেম করা হারাম। প্রেমিক থাকলে বলতাম পালিয়ে যা, যখন নেই তখন বিয়ে করে নে। তুই কি আমার ভাই নাকি শত্রু? বাবা যা করেছে, বিয়ে তুই কিছুতে ভাঙতে পারবি না। বরং তুই যদি মানিয়ে নিতে পারিস তাহলে হয়তো পাপমুক্ত হবি। তাহলে আজই আমাকে বিদায় করে দে। ওই অসভ্যটার সাথে যখন আল্লাহ আমার বাঁধন লিখে রেখেছো, তখন এই অশুভ কাজকেই শুভ করে দে আজই। বাব্বা, বিয়ে করতে বোনের দেখি এত তাড়া। চুপ থাক ভাইয়া, বিয়ে করতে তারা না, বাবার পাপকে মুক্তি দেওয়ার তারা। বিয়েটা অবশেষে হয়ে গিয়েছিল সাগর আর ওর মায়ের জোড়াজুড়িতে। বিয়েতে অবশ্য সাইমার বাবা আসেনি, বড় ভাই হিসেবে সাগরই সাক্ষ্য দিয়েছিল অভিভাবক হিসেবে। কোনো সাজসজ্জা নেই, সাদামাটা লাল রঙের সুতির শাড়ি পরে সাইমা বসে আছে সজীবের ঘরে। শাশুড়ি নিজেই বসিয়ে রেখে গেছেন। বাধ্য বউয়ের মতো সাইমা কিছুক্ষণ বসে থাকে, এরপর ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। জায়নামাজ বিছিয়ে এশার নামাজ আদায় করে, কিছুক্ষণ বসে থাকে, পরে দুই হাত তুলে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বিচার দেয়। এটা কোন পাপের শাস্তি আল্লাহ, নাকি পরীক্ষা? বোঝার ক্ষমতা নেই আমার। তুমি আমাকে ধৈর্য দাও যেন এই বিপদ থেকে রক্ষা পেতে পারি। সাইমা জায়নামাজ তুলে দাঁড়াতেই সজীবের সাথে ধাক্কা খায়। কখন যে সজীব ওর পিছনে এসে দাঁড়িয়ে আছে খেয়ালই করেনি। তবে ধাক্কা খাওয়ার পরে সাইমার ভিতরে অসহনীয় তুলপাড় শুরু হয়। হৃদকম্পন বেড়ে গেছে বহুগুণে। কিছুটা সামলে নেয় নিজেকে, নিরাপদ দূরত্বে সরে যায় তাড়াতাড়ি। খেয়াল করে সজীব ওর দিকে অপলক তাকিয়ে আছে। সাইমা চোখ কটমট করে হাতের জায়নামাজ ওয়ার্ড্রবে রেখে দেয়। সজীব ততক্ষণে সাইমার খুব কাছাকাছি এসে দাঁড়ায়। সাইমা আচমকা ভয় পেয়ে সজীবকে ধাক্কা দেয়। খবরদার আমার কাছে আসবেন না, কোনো বউ নয়। সজীব সাইমার রূপে যত না বিমোহিত ছিল, ব্যবহারে ততটাই বিরক্ত হয়ে যায়। কণ্ঠটাও চিনতে দেরি হয় না। এই মেয়ে সেই মেয়ে যাকে সে অসংখ্যবার দেখেছে, তবে চিনতে পারেনি। অপরিচিতাকে বউ হিসেবে পেয়েও রাগী গলায় বলল, তাহলে বিয়ে করলে কেন? এইটাকে বিয়ে বলে না, এক প্রকার হুমকিই বলা চলে। তাছাড়া আপনার মতো নারীর লোভীর সাথে কি আমার মতো খোদা ভীরু মেয়েকে মানায়? তাই বুঝি? তাহলে তো ইসলামে স্বামীর খেদমত করতে বলা আছে, তা অস্বীকার করবে কিভাবে? নাকি আল্লাহকে অস্বীকার করবে এখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে আর স্ত্রীর অস্বীকার করার ফলে স্বামী রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, তখন ওই স্ত্রীর উপর ফেরেশতারা অভিশাপ করতে থাকে। সাইমা চুপসে যায়। সজিত মুচকি হেসে সাইমার দিকে এগিয়ে আসে, মনে মনে প্রার্থনা শুরু করে, আল্লাহ, এই অসভ্যর হাত থেকে তুমি মুক্তি দাও আমার। শাড়ির আঁচল মাথা থেকে ফেলে দেওয়াতে সাইমা ভয়ে চোখ বন্ধ করে নেয়। গলায় কিছু অনুভব করে, পরক্ষণে চোখ মেলে দেখে একটা এক চিহ্নিত লকেট সহ চেন সাইমার গলায় পরিয়ে দেয় সজীব। সাইমা কত কিছুই না ভেবেছিল, অথচ নিজেই বোকা বনে গেল। কারণ লকেটটা পরিয়ে দিয়েই সজীব বিছানায় নিজেকে এলিয়ে দিয়েছে। সাইমা লকেটে হাত দিয়ে সজীবের ঘুমন্ত মুখের দিকে অপলক তাকিয়ে আছে। ও যদি খারাপ ছেলেই হয়, তাহলে কিভাবে সুন্দরী বউকে রেখে ঘুমাতে পারে? তারপর সাইমা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকেই প্রশ্ন করে। সত্যিই তুই সুন্দর তো। পরক্ষণেই আপন মনে বলে ওঠে, আমি তো এটাই চেয়েছিলাম। আমি কিভাবে খারাপ ছেলের কাছে নিজেকে বিলিয়ে দিব? আল্লাহ আমাকে রক্ষা করেছে হয়তো এইভাবেই, কিন্তু ঘুমাবোটা কোথায়? ওর সাথে বেড শেয়ার করার প্রশ্নই আসে না। সোফার উপর বসে থাকে। কিছুক্ষণ পর নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে সাইমা। সজীব এতক্ষণ ঘুমের ভান করে পড়েছিল। মুচকি হেসে বলল, আমি হয়তো সমাজের চোখে খারাপ, তবে আমি সজ্ঞানে
কিছু করিনি, করতেও চাই না। তুমি বুঝবে, সময় হলেই সবকিছু বুঝতে পারবে, নিজের ভুলও বুঝতে পারবে, তখন না হয় ভালোবেসো। সাইমাকে ঘুমের মাঝে একদম পরীর মতো লাগছে, ঠিক যেন পুতুলের মতো। সজীব অন্যদিকে ফিরে তাকায়। এই মেয়ের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে কন্ট্রোল করা সম্ভব নয়। ফজরের ওয়াক্তে সাইমার ঘুম ভাঙে। সোফায় বাঁকা হয়ে শুয়ে ঘাড়টা ব্যথা করছে। কোনো রকম উঠে অজু করে নামাজ আদায় করে নেয়। সজীবের ঘুম ভাঙে মিষ্টি কণ্ঠের কোরআন শরীফের আওয়াজ শুনে। সজীব উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। ঘরে ফিরে আসে বেলা 12টায়। এসে দেখে সাইমা ওর মায়ের সাথে কাজ করছে। সজীবকে দেখে মায়ের প্রশ্ন। ঘরে নতুন বউ রেখে কোথায় থেকে রাত কাটিয়ে আসলি? রাতে তো ঘরেই ছিলাম, বের হয়েছি সকালবেলায়। কেন, সাইমা কিছুই বলেনি? সাইমা অবাক হয়ে তাকায়, আবার চোখ নামিয়ে নেয়, শাশুড়ির দিকে ফিরে বলল। জি, সকালে উনি বের হয়েছিল। ছেলেটা ভুল পথে পা বাড়িয়েছে মা, তুমি পারবে ওকে সৎ পথে ফিরিয়ে আনতে? সাইমা কিছু বলল না। সজীব চুপচাপ ঘরে চলে যায়। আয়সা সুলতানা ছেলের বউয়ের উদ্দেশ্যে বললেন, গিয়ে দেখো তো মা, ওর কিছু লাগবে কিনা। সাইমা মাথা ঝুলিয়ে ঘরের দিকে আসে। ভালোই লাগছে না কিছুই। কিভাবে মিলবে মুক্তি? ঘরে এসে দেখলো সজীব সিগারেট টানছে। সিগারেটের গন্ধে সাইমার বমি আসার মতন অবস্থা। একটু রেগে বলল, বাজে নেশা করার হলে বাইরে থেকে করে আসবেন, ঘরে এসে এসব খাওয়া চলবে না। সজীব সিগারেটটা ফেলে দিয়ে সাইমার খুব কাছাকাছি এসে বলল, কোথায় খেতে নিষেধ করবে তা না, বলছো বাইরে থেকে খেয়ে আসতে। সাইমা একরাশ বিরক্তি নিয়ে সজীবের থেকে সরে দাঁড়ায়। দুপুরে খাওয়ার পর সাইমা ডায়েরিটা খুলে কেন খুললো নিজেই জানে না, শুধু জানে কিছু একটা আছে। গতকালই ডায়েরিটা হাতে পায়। একটা মাত্র কবিতা পড়ার পর আর সময়ই হয়ে ওঠেনি ডায়েরিটা পড়ার। তাও মাঝ বরাবর খুলে কবিতাটা পড়ে। জায়গাটা মার্ক করে রেখেছিল। পৃষ্ঠা ওপেন করে পরের পাতায় যায়। আরও একটা কষ্টের কবিতা লেখা। অনেক কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি, জানি আর কখনোই হাসতে পারবো না। চাপা কষ্টগুলো শুধুই যন্ত্রণা দিবে, মৃত্যু ছাড়া হয়তো আর রেহাই পাবো না। মরীচিকার পেছনে ছুটতে গিয়ে জীবনের মানেই হারিয়ে ফেলেছি। আজ বড়ই অস্তিত্বহীন অসহায় জীবনের সংগ্রামে পুরোপুরি হেরে গেছি। বুকের মাঝে যন্ত্রণাগুলো না পারি লুকাতে, না পারি ছুঁড়ে ফেলে স্বস্তির নিঃশ্বাস নিতে। বুক ফাটানো চিৎকার আসে, সহ্য শক্তি পার হয়ে যাওয়ার যন্ত্রণা। না পারি কাউকে বলতে, না পারি যন্ত্রণা ভুলে নতুন করে এগিয়ে যেতে। মানসিক কষ্টগুলো শুধুই একার, যা বহন করার শক্তিও হারিয়ে গেছে। শুধু আল্লাহর দরবারে প্রার্থনা একটাই, যেন আমায় মুক্তি দেয় অবশেষে। নাই কোনো আক্ষেপ, কোনো অভিযোগ। তোর নতুন করে পথ চলার শুভ সূচনা হোক। উফ আল্লাহ, না জানি মানুষটা কতটা কষ্ট পেয়েছে তার জীবনে। এবার প্রথম পৃষ্ঠা খুলে দেখলাম খুব সুন্দর করে তারিখ দিয়ে লেখা, 1-3-2013। আজ খুবই আনন্দ লাগছে। আমার স্বপ্ন অস্ট্রেলিয়াতে পড়ার সুযোগ পেয়ে এখানে লাইফটা গুছিয়ে নিব। সাইমা হাসলো। কি আশ্চর্য, যে কিনা এটো ট্যালেন্ট সে কিনা ডায়েরি লেখে। যাই হোক, লিখলে আমার কি। পরের পাতায় যায়, 4-3-2013। পড়তে এলাম নাকি প্রেম করতে? মেয়েটা যে হৃদয় কেড়ে নিয়েছে। বাংলাদেশি ফ্যামিলি, তবে জন্ম এখানেই। ও আমার প্রেমে পড়লো নাকি আমি তার প্রেমে পড়লাম বুঝলাম না। হঠাৎ করে ছোট্ট অ্যাক্সিডেন্ট করলাম মেয়েটির গাড়িতে। মেয়েটি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে আমার উঠালো, বলল, আই এম সরি। ইটস ওকে, আই এম ফাইন। হোয়ার আর ইউ ফ্রম? আই এম কামিং ফ্রম বাংলাদেশ অ্যান্ড ইউ? তাহলে বাংলাতে কথা বলি। আমার বাবা মা দুজনেই বাংলাদেশি, আমার জন্ম এখানেই। বিদেশি মাটিতে দেশি মেয়ে, ভাবা যায় এগুলা? কি যে বলো না। যাই হোক, তুমি তো আমার ক্লাসমেট, বলতে গেলে ফার্স্ট ক্লাসে ছোটোখাটো ক্রাশ খেয়েছি। তাই বুঝি দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অ্যাক্সিডেন্টটা করিয়ে দিলে? অ্যাক্সিডেন্ট ও অ্যাক্সিডেন্টই, এটা কি ইচ্ছাকৃত করা যায়? কি মায়াবী তার হাসি, বিশেষ করে তার গোলাপি ঠোঁটগুলো খুব টানছিল আমায়। প্রেম নাকি আকর্ষণ কিছুই জানি না,
পরের পাতায় গেল সাইমা। 9/3/2013। প্রপোজ কেমন করে করতে হয় কিছুই বুঝতাম না, তবে ওর জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ। রোশনি আমার জীবনে আলো নিয়ে এসেছে। লং স্কার্টের সাথে ফুলহাতা গেঞ্জি পরে মাথায় হিজাব পেঁচিয়ে এসেছিল সেদিন। ওকে এতটা মায়াবতী লাগছিল, মনে হচ্ছিল ওকে আমার চাই চাই। পকেটে চকলেট ছিল, সেটা বের করে এগিয়ে দিয়ে বললাম, তুমি কি আমার চকলেটের অর্ধেক ভাগ সারা জীবনের জন্য নিতে চাও? যদি চাও হাত দুটো বাড়িয়ে দাও। প্রেমে পড়ে গেছি তোমার। রোশনি চকলেটের সাথে আমার হাত প্রথমে ধরে। একটা মেয়ের হাত এত কোমল কিভাবে হয়? সাইমা পরের পৃষ্ঠা উল্টাতে যাবে এমন সময় খেয়াল করলো সজীব এসে দাঁড়িয়ে আছে বারান্দায়। সাইমা দ্রুত ডায়েরিটা লুকিয়ে ফেলে। সজীবকে দেখে ডায়েরিটা কেন লুকালো সে নিজেও জানে না, তবে ডায়েরির প্রতি তার নেশা লেগে গেছে। এক অদ্ভুত নেশা, এক অজানাকে জানার নেশা। যতক্ষণ না শেষ করতে পারবে ততক্ষণ শান্তি আসবে না। এরই মাঝে আয়েশা সুলতানা এসে বললেন, সজীব আর তুমি কোথা থেকে ঘুরে আসো, দুজনের সাথে পরিচিত হয়ে দেখবো, ভালো লাগবে। আম্মা আমি যাব না। বারান্দা থেকে এসে সজীবের সোজাসাপটা কথা। সাইমা উঠে গিয়ে বলল, আমারও কোথাও যাওয়ার ইচ্ছে নেই আম্মু। সাইমার মুখে আম্মু শুনে আবেগে আপ্লুত হয়ে যায় আয়েশা সুলতানা। সাইমাকে অনেক আদর করে বেরিয়ে যায়। সজীব দরজাটা লাগিয়ে দেয় সাথে সাথে। সোফায় সাইমা বসেছিল, ঠিক তখন সজীব একেবারে সাইমার সামনাসামনি এসে বসে। তোমার যদি আমাকে বিরক্ত লাগে তো তুমি চলে যেতে পারো। সাইমা কিছুই না বলে উঠে দাঁড়ায়, এরপর বলে, আমাকে যদি তাড়িয়ে দিতে হয় তাহলে মুক্তি দিয়ে দিন। কথাটা বলে সাইমা বাইরে বেরিয়ে যায়। এমন সময় সাগরকে দেখে আনন্দের সীমা থাকে না। গতকালই ভাইয়ের পাশে ছিল, আর আজ একদিনের ব্যবধান মাত্র। তবুও মনে হচ্ছে অনেক দিন পর দেখেছে তার ভাইকে। ভাইকে দেখেই প্রতিশোধ নেশা জেগে উঠল সাইমার। সাগরকে দ্রুত শরবত বানিয়ে দিল। সাগরকে কিছু বলার সুযোগই না দিয়েই সাইমা বলল, নে ভাইয়া, এত গরমে তুই খুব ক্লান্ত, শরবত খা। সাগর বোনের ভালোবাসা দেখে মুচকি হেসে চকচক করে শরবত খাওয়া শুরু করে। খেতে খেতেই ঝাল সহ্য করতে না পেরে হাঁপাতে শুরু করে, সাথে পানি পানি করে চিৎকার করে ওঠে। সাইমা সাগরের কীর্তি দেখে হাসতে হাসতে পাগল হবার দশা। দ্রুত গিয়ে পানি এনে দেয় ভাইকে। সাগর তাড়াতাড়ি পানি শেষ করে আরো চায়। কয়েক গ্লাস পানির পর তৃপ্তি না পেয়ে চকলেট বের করে খেয়ে নেয়। শান্তি পেয়ে এবার বোনকে বলল, চকলেটটা তোর জন্য এনেছিলাম, এখন কচু খা। সাইমা হাসি মুখ নিয়ে বলল, তোর চকলেট তুই খা। উপর থেকে সাইমার খুনসুটি খেয়াল করলো সজীব। একটা প্রাণবন্ত মেয়েকে এভাবে কষ্ট দেওয়ার কি কোনো মানে হয়? ও যদি মুক্তি চায় তাহলে মুক্তি দিয়ে দেওয়া উচিত নয় কি? ডিনার শেষে সজীব বিছানায় শুয়ে বই পড়ছে। সাইমা রুমে এসে সজীবের দিকে একবার তাকিয়ে সোফায় গিয়ে বসলো। সজীব আর চোখে একবার দেখলো, বিকেলে কি প্রাণবন্ত ছিল, অথচ এখন মুখটা গোমরা করে বসে আছে। কে বলবে এই মেয়েটা এখনো বিয়েটাই মানেনি, অথচ ভাবখানা দেখায় সবার সামনে যেন কত খুশি। সাইমা নিজ থেকেই বলল, লকেটটা খুব সুন্দর, ভাইয়ের খুব পছন্দ হয়েছে। ভাইয়ের পছন্দ হয়েছে, তোমার হয়নি? ভালোই। বাসরাতে বউকে কিছু দিতে হয়, আমার কাছে ওটা ছাড়া আর কিছুই ছিল না। দেখতে অনেক সুন্দর, আপনার পছন্দ আছে বই কি? কাল তো ঘুমাওনি, বসে বসে ঘুমিয়ে ঘাড় ব্যথা করে ফেলেছিলে, চাইলে বেডে এসে ঘুমাতে পারো। সাইমা দাঁড়িয়ে যায়, একটু ভেবে বলল, আর আপনি? বাইরে যাব। পতিতালয়ে? সজীব বসা থেকে উঠে দাঁড়ায়, সাইমার কাছে এসে বলল, আগে নিজের মন ফ্রেশ করো, তারপর জঘন্য কথাগুলো বলবে। সবাই বলে আপনি খারাপ, নতুন নতুন মেয়ে লাগে আপনার প্রতিটি রাতে। নিজের চোখে দেখেছো? না। তাহলে কোন সাহসে এসব বললে? যদি প্রতিদিন নতুন মেয়ে লাগতো তাহলে তুমি এতক্ষণ পবিত্র আছো কিভাবে? সাইমা ভয়ে কাঁপতে শুরু করে। সত্যিই তো কখনো এভাবে ভেবে দেখেনি সে। সজীবের চোখ লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে প্রচন্ড রেগে গেছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বাইরে বেরিয়ে যায়। সাইমা কিছুক্ষণ হতবাক থাকলেও প্রচন্ড ঘুম পাচ্ছে, তাই নামাজ সেরে বেডে শুয়ে পড়ে। ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে পরক্ষণেই।
শীতের শেষ দিনে যথেষ্ট গরম হলেও রাতে ভালোই ঠান্ডা পড়ে। সাইমা ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ার পর কোরআন শরীফ পড়ে। বাইরে যেতে খুব ইচ্ছা করছিল বিদায় রুম থেকে বের হয়। ছাদের সিঁড়ি খুঁজে আস্তে আস্তে ছাদের দিকে যায়। ছাদের দরজা খোলা দেখে একটু অবাক হয়ে যায় সে। সবচেয়ে বেশি অবাক হয় ছাদের এক কোণায় রাখা দোলনার উপর সজীবকে ঘুমোতে দেখে। এক পা দুপা করে কাছে এগিয়ে যায়। এত ঘুম এসেছিল যে উনি গিয়েছিল জানার প্রয়োজন বোধ করেনি। ঠান্ডাতে কুকড়ে গেছে একদম। ঘুমন্ত অবস্থায় একদম নিষ্পাপ লাগছে ওকে। সাইমা নিজের অজান্তেই সজীবের মাথায় হাত রাখে। সজীব ঘুমের ঘোরে সাইমার হাত ধরে ফেলে। সাইমা হাত ছাড়ানোর চেষ্টা করলে সজীবের ঘুম ভেঙে যায়। হাতটা ছেড়ে দিয়ে উঠে বসে। সাইমা একটু রাগী গলায় বলল, ছাদে শুয়ে ঠান্ডা লাগিয়ে কি আমার থেকে সেবা পাওয়ার আশা করছেন? সজীব কি বলবে বুঝতে পারছে না। ঘুমের ঘোরে বলল, আর একটু ঘুমাতে দাও, ঘুম আসছে খুব। নিচে গিয়ে ঘুমান। এখানে শুয়ে থেকে কি প্রমাণ করতে চাচ্ছেন আমি দজ্জাল? বরকে রাতে ঘর থেকে বের করে দিই? সজীব দোলনা থেকে উঠে সাইমাকে জড়িয়ে ধরে আর ঘুমের ঘোরে বলল, কে বলেছে আমার বউ দজ্জাল? আমার বউটা অনেক ভালো একটা মেয়ে। সজীবের এভাবে জড়িয়ে ধরা দেখে নিজের ভিতরে শিহরণ বয়ে চলছে। না পারছে সরিয়ে দিতে, না পারছে শক্ত করে জড়িয়ে ধরতে। হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে চলতে শুরু করেছে। এক প্রকার শান্তিও পাচ্ছে। স্বামীর প্রথম ছোঁয়া মনের মাঝে অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। সজীবের নিজেরও হার্টবিট বেড়ে গেছে। সাইমাকে ছেড়ে দিয়ে ছোট করে সরি বলল, এরপর দ্রুত নিচে নেমে যায়। সাইমা সজীবের কাণ্ড দেখে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর মনটা হালকা করে। বাসা লাগানো দুটো নারিকেল গাছ, ছাদ থেকে পাতা ধরা যাচ্ছে। ওটা ধরে টানাটানি শুরু করে, যেন বাচ্চা মেয়ে গাছ ধরে দুলতেছে। কিছুক্ষণ পর মনটা হালকা করে নিচে নেমে আসে। ধনী পরিবারের বউ, কাজ নেই তেমন। বুয়া ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। সবার খাওয়া শেষ, শুধু সাইমাই বাকি। খেতে ইচ্ছে করলো না, তাই এক কাপ চা আর একটা ডিম সিদ্ধ খেলো। ঘরে এসে ডায়েরিটা আবার ওপেন করে। জানতেই হবে কার জীবনী এটা, এমন একটা নেশা। পরের ডেটটা দেখে সাইমা অবাক হয়ে যায়। 14/5/2013। ওর সাথে আমার পুরো শহরটাই ঘোরা, কিন্তু ওর সম্পর্কে কোনো ডিটেলস আজও জানতে পারলাম না। ও কেমন জানি ইদানিং কষ্ট দিচ্ছে। এতদিন এত আনন্দে ছিলাম যে ডায়েরি লেখার সময় পর্যন্ত পাইনি। 1.5 মাসে মনে হচ্ছে আমি অসহায়। আচ্ছা, ও পরিবর্তন হয়ে গেল কেন? যেন স্বপ্ন দেখছি, সুন্দর স্বপ্ন, কিন্তু এন্ডিংটা কষ্টদায়ক। রোশনি আজকে খুব বাজে ব্যবহার করলো, সবার সামনে অপমান পর্যন্ত করলো। কারণটাই যেন অজানা। ছেলে হয়ে না পারছি কাঁদতে, না পারছি সহ্য করতে। এরপর বাসায় ফিরে আসলাম। এত অপমান নিয়ে ওখানে থাকার কোনো ইচ্ছে ছিল না। তবে রোশনি, তুমি যেভাবে আলোর ঝলকানি নিয়ে আমার জীবনে এসেছিলে, যাওয়ার সময় আলো কেড়ে নিয়ে অন্ধকার না করে দিলেই পারতে। তবে জানতে বড় ইচ্ছে হয় তোমার হঠাৎ পরিবর্তনের পেছনে কারণটা। তোমার সাথে আর দেখা হবে না হয়তো, কিন্তু ক্ষমা করতে পারবো না কখনো। সাইমা পুরো অবাক। কি একটা অবস্থা! একটা প্রেম কাহিনী শুরু হতে না হতেই শেষ। কি এমন হয়েছিল ছেলেটার সাথে? ছেলেটা কিভাবে তার জীবনের স্বপ্নকে ত্যাগ করে চলে আসতে পারলো? জানার আগ্রহের পরের পৃষ্ঠা উল্টায় সাইমা। অনেকগুলো কষ্টের ইমোজি, আর কিছুই নেই। এর পরের পাতায় 1 বছর পরের ডেট, 6/2/2014। ইচ্ছে না থাকতেও অনার্সে আবার ভর্তি হলাম। বাবা মায়ের মুখ নিচু করে আর কতকাল থাকবো? 9/3/2014। হ্যান্ডসাম হওয়ার সুবাদে মেয়েরা শুধু প্রপোজ করে। অন্তরে পুষে রাখা রাগটা হুট করেই বেড়ে যায়। প্রেমের নামে মেয়েগুলোকে ফাঁদে ফেলে ওদের আসল রূপগুলোকে ওদের বাবা মায়ের কাছে ধরিয়ে দেওয়া। 3টি মেয়েকে শাস্তি দিয়েছি, এতে হয়তো ভালোই হয়েছে। এত কম বয়সে কিসের প্রেম? হ্যাঁ, 26/5/2014। আজ আমি পুরো ভার্সিটির মেয়েদের কাছে খারাপ, কেননা ওরা না বুঝে প্রপোজ করে আর আমি তার রেকর্ড করে ওদের বাবা মায়ের কাছে দিয়ে দেই। সবাই খারাপ ছেলে হিসেবেই ডাকা শুরু করলো।
আমিও নিজেকে খারাপই ভাবি। আমার খারাপ হবার বিনিময়ে মেয়েগুলো যদি ভালো থাকে। জীবনে হয়তো দ্বিতীয় প্রেমে পড়েছি, তাও আবার শুধু চোখের প্রেমে। নবীন বরণে এসেছে, মানে ফার্স্ট ইয়ারে। থাকুক না এই প্রেম অন্তরে। একবার ভুল করেছি, আর ভুল করতে চাই না। সাইমার কেমন যেন খটকা লাগলো। ও তো নিজেই 2017-তে ভর্তি হয়েছিল, আবার ডায়েরি খুলে 5/10/2018। ফাইনাল পরীক্ষায় ভালোভাবেই পাশ করলাম, কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারলাম না। মেলবোর্ন ইউনিভার্সিটিতে চান্স পেয়েও তোমার জন্য গ্র্যাজুয়েশন করতে পারলাম না রোশনি। তবে দেখে নিও, পিএইচডি করতে ঠিকই আসবো। সেদিন তোমাকে খুঁজে বের করে জবাব নেব। এরপর অনেকগুলো পাতায় কিছুই নেই। এরপর কয়েকটি কবিতা আর কিছু ড্রয়িং, হয়তো রোশনিকে আঁকার চেষ্টা করছিল। এরপর 9/12/2019। মাস্টার্স পরীক্ষা শেষ। জবের ইচ্ছে নেই, বাবার যত টাকা আছে যথেষ্ট। তবে আবার অস্ট্রেলিয়া যাব। মাত্র 2 দিন আগের লেখা। আজ প্রথম 31st নাইট উদযাপন করলাম। একটু ড্রিঙ্কস করে ফেলেছি বিধায় একটা মেয়েকে মেরে দিলাম গাড়ি দিয়ে। উফ, মেয়েটা খুব আঘাত পেয়েছিল। ওকে ট্রিটমেন্ট দিব কোথায়? চারদিকে হইচই। উপায় না পেয়ে বাসায় আনলাম। জানতাম না ও পতিতা ছিল। ফার্স্ট এইড বক্স দিয়ে কিছু টাকা দিয়ে বিদায় করে দিচ্ছি। এমন সময় নিজের মা ও পুরো ঘটনা না জেনে ভুল বুঝলো। শালা আমার কপালটাই খারাপ। মাত্র 2 দিন আগের লেখা। কোথাও নাম নেই, কি আশ্চর্য। কয়েকটা পাতা উল্টাতেই থাকে, একটা পাতায় চোখ আটকিয়ে যায়। ব্র্যাকেট দিয়ে লেখা সাইমা সজীব, দুজনের নামই এস দিয়ে। কি আশ্চর্য। তার মানে ডায়েরি সজীবের, আর ও খারাপ ছেলেও না, কিন্তু ওর কাছে ডায়েরিটা রাখলো কে? ডায়েরিটা আমি কত খুঁজেছি জানো? ওটা তোমার কাছে গেল কি করে? নাকি চুরি করেছো? সজীব সাইমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেয় আর একটু রাগীভাবে কথাগুলো বলল। সাইমা শান্ত হয়ে একটু চিন্তা করে মিষ্টি গলায় জবাব দেয়। ডায়েরির লাস্ট কথাগুলো জানুয়ারির 1 তারিখে। সেদিন কার সাথে কথা বলেছিলেন আপনি ভেবে বলুন, কারণ সেদিনই আপনার ডায়েরিটা চুরি হয়ে গেছে। সজীব একটু ভেবে বলল। সেদিন রাইসার সাথে ঘুরেছি, ও চুরি করেছে তাহলে? সাইমা অবাক হয়ে জিজ্ঞেস করে। কি যাতা বলছেন? কোন রাইসা? তোমার 1 বছরের জুনিয়র, তোমার ডিপার্টমেন্টের। ভাইয়ার হবু স্ত্রীর নামও তো রাইসা। তার মানে কি ওই আপনার সাথে ঘুরেছে? ও, এই জন্যই তোমার ভাইয়া কোনো ঝামেলা ছাড়াই বিয়েতে রাজি হয়ে গিয়েছে? সবই তো বুঝলাম, তাহলে আমার বাবাকে টাকা দিয়েছিলেন কেন? আমি দেইনি, তোমার বাবাই চেয়ে নিয়েছিলেন। ওনার ব্যবসায় ক্ষতি হয়েছিল, অনেক টাকা ঋণ হয়ে গেছে। যদিও উনি বলেছিলেন পরে দিয়ে দিবে। অথচ আমি বাবাকে ভুল বুঝেছিলাম। গবেট যে। কি? ভুল শুনোনি, সত্যি তুমি গবেট। হ্যাঁ, আমি গবেট। তাহলে পতিতালয়ে কেন যেতে তুমি? সবই জেনে ফেলেছো দেখছি। এটা আগে থেকেই জানতাম, কিন্তু ডায়েরিতে পতিতালয়ে কেন যেতে লেখা নেই। বিশেষ করে নতুন যারা আসতো ওদের কিনে নিয়ে মুক্ত করে দিতাম, আর সারা রাত থাকতাম ওদের জীবনী শোনার জন্য। তাছাড়া একজন পুরনো মেয়ে ছিল, ওর বাচ্চা ছোট। অতটুকু বাচ্চাকে রেখে অন্য পুরুষের সাথে রাত যেন না কাটাতে হয়, সেটার জন্য ওকে টাকা দিতে হতো। আর আমার ছবি তোমার ঘরে কে টাঙিয়েছে? তোমার আম্মু। আমার আম্মুকে দিয়েছে, উনি টাঙিয়েছে। তাছাড়া তোমাকে পছন্দ করি ভেবে আম্মু প্রস্তাব দেননি। আমি জানতামও না তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। যখন আম্মু বিয়ে করতে বলেছিল আমি না করে দিয়েছিলাম, কিন্তু তোমার ছবি দেখার পর আর না করে উপায় ছিল না আমার। হাজার হোক সুপ্ত ভালোবাসা বলে কথা। সাইমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। এটা খুশিতে না, কষ্টে, সেটা নিজেও জানে না। সজীব ওর দিকে তাকিয়ে বলল। কাঁদছো কেন? সাইমা কিছুই না বলে সজীবের বুকে মাথা রাখে। কিছুক্ষণ 2 হাত দিয়ে শক্ত করে চেপে ধরে রাখার পর নিজে থেকেই দূরে সরে যায়। সজীব তাচ্ছিল্য সুরে বলল। মেয়ে মানুষের মন বোঝা বড় দায়। এরা কখন যে কি চাই নিজেও জানে না।
দেখতে দেখতে বিয়ের একটা বছর পার হয়ে যায়। সাইমার অনার্স শেষ হয়ে যায়। সজীব দুজনের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করে, কয়েকটা বছর থাকবে সেখানে। সাথে সাইমার মাস্টার্স আর নিজের পিএইচডি নেওয়ার প্ল্যান করে। আর যদি রোশনির দেখা মিলেও যায়, ওর মুখোমুখি হতেই হবে। সাইমাকে পাসপোর্ট আর ভিসা দেখানোর পর সাইমার মুখটা মলিন হয়ে যায়। তুমি খুশি হওনি? তুমি যাচ্ছ তোমার প্রাক্তনকে খুঁজতে, এটা জানার পর কোন বউ খুশি হবে শুনি? ডিয়ার এক্সকে বলবো তোমার পরিবর্তনের জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি ঠিকই, কিন্তু তার বদলে সুন্দরী বউ তো পেয়েছি। বলাটা কি খুব জরুরি? সজীব কথা না বলে চলে যায়। একটা সুপ্ত প্রতিশোধ মনের ভিতর কাজ করে। কিভাবে পূরণ না করে থাকবে সে? রাতে কান্নার শব্দে সজীবের ঘুম ভাঙে। বেলকনিতে সাইমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সজীব সাইমার কোমর পিছন থেকে জড়িয়ে ধরে, মাথাটা সাইমার ঘাড়ে রেখে বলল, বাবুই পাখি ময়না, একটু কথা কম না? মেলা থেকে কিনে দিব বিচ্ছাচ্ছু পাতার গয়না। সাইমা চোখ বড় বড় করে তাকায়। সজীব আবার বলল, সুন্দর চোখ দুটোতে কান্না মানায় না। বিয়ের সময়ও তো এমন করে কাঁদনি, তাহলে আজ কেন? তখন হারানোর কিছু ছিল না, মনের ভেতর চাপা ক্ষোভ থেকে বিয়েটা করেছিলাম। তবে আজ ভয় লাগছে, ওই বিদেশের জন্য যদি আমায় ভুলে যাও। আশ্চর্য তো, ও কি এতদিন আনম্যারিড আছে নাকি? সেই 2013 সালের কথা, আর এখন 2021। সাইমা একটু শান্ত হয়, তারপর বলল, তোমার দেওয়া বিচ্ছাদ্য পাতার গয়না পরে তোমার বুকে ঘষে দেব, মজা হবে তাই না? দুজনই কিছুক্ষণ হাসে। এরপর ভালো মেয়ের মতো সজীবের বুকে মাথা রেখে রাতটা পার করে দেয়। মেলবোর্ন বিশ্ববিদ্যালয় একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটা 1850 সালে প্রতিষ্ঠিত। এই বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম এবং ভিক্টোরিয়ার সর্বপ্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এর প্রধান ক্যাম্পাসটি মেলবোর্ন জেলার উত্তরে অভ্যন্তরীণ শহরতলির পার্কভিলে অবস্থিত। ভিক্টোরিয়া জোরে আরও অনেকগুলো ক্যাম্পাস আছে। সবগুলো দেখতে এত সুন্দর যে চোখ জুড়িয়ে যায়। আর এর নীতিবাক্যটা অনেক সুন্দর, আমি ভবিষ্যতে প্রজন্মের সম্মানে বড় হতে পারি। এই ইউনিভার্সিটির প্রধান 10টি ডিপার্টমেন্ট আছে, তার মাঝে ফ্যাকাল্টি সায়েন্স একটা। এই ডিপার্টমেন্ট আন্ডার গ্রাজুয়েটের পোস্ট গ্রাজুয়েট মিলিয়ে প্রায় 10,000 স্টুডেন্ট। স্কুল অফ বায়োসায়েন্স, সাইমা মাস্টার্স আর সজীব পিএইচডি করবে। কাছাকাছি টপিক নিয়ে দুজনের রিসার্চ করা সুবিধা হবে ভেবে একই ডিপার্টমেন্ট বেছে নেয় দুজনে। এক সপ্তাহ পরে ওরা ওদের গন্তব্যস্থলে পৌঁছায়। পূর্ব পরিচিত এক বন্ধুর মাধ্যমে একটা ফ্ল্যাট ভাড়া করে রেখেছিল, সেখানেই ওঠে ওরা। দুজনই আগে রুম গুছিয়ে ফ্রেশ হয়ে নেয়। ডিনার শেষে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। মুহূর্তে ঘুমের রাজ্যে হারিয়ে যায় দুজনই। পরের দিন দুজনে নিজেদের ভর্তি কার্যক্রম শেষ করে। ক্লাস শুরু হতে কয়েকদিন বাকি। আশেপাশে যে কয়েকটি জায়গা চিনে তা এক্ষুনি ঘোরার সময়, পরে ব্যস্ততার জন্য আর সুযোগ নাও হতে পারে। পরের দিন খুব ভোরে ব্রেকফাস্ট করে গ্রেট আশিয়ান রোড মেলবোর্নের উদ্দেশ্যে একটি কার ভাড়া করে। গাড়িটা শহর থেকে বেরিয়ে বনের ভিতর ঢুকে। চারদিক যেমন গাছ, তেমন কিছু নাম না জানা কিছু প্রাণীও দেখে। গাছের উপরে বসে পাতা খাচ্ছে। সাইমার এই প্রথম কোথাও ঘুরতে আসা বলে ভালোই উপভোগ করছে। বেশ অনেকটা পথ। প্রকৃতির বাতাস সাইমার হৃদয় জড়িয়ে যায়। বুক ভরে শ্বাস নেওয়া যায়। গাড়িটা যেখানে থাকে সেখান থেকে অনেকটা পথ সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। উপরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গল্প করে কিছুক্ষণ পর সজীব বলল, তুমি সাঁতার জানো? কেন? চলো সমুদ্রে নামি। সবাই বোট নিয়েছে সাঁতার কাটবে বলে। সজীবও 2টা বোট নিয়ে নেয়। সাইমা বলল, এমন ড্রেস পরে কিভাবে নামবো? সজীব একবার তাকিয়ে বলল, আরে কিছু হবে না, তুমি তো বোটের উপরে থাকবে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে ওরা। অনেকটা লম্বা সিঁড়ি, রেলিং দিয়ে বাঁধানো। কেউ যদি ইয়ার্কি করতে গিয়ে উপর দিয়ে লাফ দেয় নির্ঘাত মরবে, না হয় পঙ্গু হয়ে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, সাগরের বুকে দালান দাঁড়িয়ে আছে। সাইমার খুব ইচ্ছে করছে জায়গাগুলোতে হাত দিয়ে ছুঁয়ে দিতে। মাথায় বুদ্ধিও চলে আসে, বোট তো আছেই, সাঁতার কেটে হলেও যাবে।
পাহাড়কে সমান্তরালভাবে কেটে অনেকটা নিচে দিয়ে সমুদ্র। ঠিক এমনটাই মনে হয়। সমুদ্রের মাঝে ছোট ছোট পাহাড় যেন উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। একটা জায়গায় নিচের দিকে সরু আর উপর দিকে বেশ চওড়া পাহাড়টা। সাইমার ওখানে গিয়েই ছবি তোলার ইচ্ছে হয়। চাদর আর জ্যাকেটটা খুলে একপাশে রেখে দেয় সাইমা। সজীবকে যাওয়ার আগে বলে যায়, কয়েকটা ছবি স্মৃতি হিসেবে রাখতে চাই। যাবে ঠিক আছে, কিন্তু খবরদার বোট থেকে নামবে না। কতটা গভীরতা ওখানে জানা নেই। ওরা একটু ভোর ভোর এসেছে, তাই লোকজন কম ছিল বিধায় সাইমা পানিতে নামার সুযোগ পাচ্ছে। মানুষ বেশি থাকলে সাইমার ভেজা শরীর কাউকে দেখতে দিত না সজীব। রোশনির সাথেও আগে এখানে এসেছিল সে। রোশনি সমুদ্রে নামবে বলে সেদিন খোলামেলা ভাবেই এসেছিল সজীবের সাথে। সজীব না চাইতেও রোশনির শরীরের দিকে চোখ যাচ্ছিল। রোশনি শুধু হেসেই বলেছিল, বি কুল বেবি, এখানে এগুলো নর্মাল, আমি এসব পোশাকেও অভ্যস্ত। সজীব চোখ ফিরিয়ে নিয়েছিল। পরে একসাথে অনেকক্ষণ সাঁতারও কাটে। রোশনি অনেকটা সময় সাঁতার কাটার ছলে সজীবকে আঁকড়ে ধরে রেখেছিল। সেদিনই প্রথম রোশনিকে এত কাছ থেকে দেখে পাগল হয়ে গেছিল সে। হঠাৎ ভাবনার ছেদ পড়ে। খেয়াল করে সাইমা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিয়ে সজীবকে ছবি তোলার জন্য ইশারা করছে। সজীব ছবি তোলার পর সাইমাকে ইশারায় চলে আসতে বলে। তখন হালকা বাতাস বইছিল। হঠাৎ ঢেউ এসে সাইমার বোট উল্টে যায়। সাইমা যতটুকু সাঁতার জানে হাত পা ছুটতে থাকে। সজীব ভয়ে ক্যামেরা ফেলে দিয়ে সাঁতরাতে থাকে অনেকটা পথ। ততক্ষণে সাইমা পানি গিলে ফেলেছে অনেকগুলো। সজীব সাইমাকে বলল, আমার গলা আটকে ধরে রাখো, তীরে নিয়ে যাব আমি। সাইমা সেটাই করলো। তীরের কাছাকাছি আসতে সাইমা সজীবের গলা ছেড়ে দেয়। হাসতে শুরু করে জোরে জোরে, আর অনেক জোরে বলে, আমি ইচ্ছে করেই লাফ দিয়েছিলাম সজীব, দেখলাম তুমি কত উতলা আমার জন্য। সজীবের খুব রাগ হলো। এসব বিষয় নিয়ে কেউ মজা করে? সাইমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তা কি প্রমাণ পেলে? সাইমা হাসতে হাসতে বলল, তুমি আমার জন্য সব করতে পারবে এটাই বুঝলাম, তবে একটা শর্ত আছে। ওই পাহাড় যদি আমার আগে ছুঁতে পারো তাহলে তুমি জিতবে। দূরে একটা পাহাড় দেখিয়ে দেয় সাইমা। তুমি এমনিতেই হারবে, কারণ লং ড্রেস ধুয়ে ভেজা। হারতেই চাই, তবুও ভালোবাসা জিতে যাক। দৌড়ে সজীবই জিতলো, কিন্তু সাইমা হাঁপিয়ে গেছে। চিল্লিয়ে বলল, আমি যখন একাই বোটে ছিলাম তখন তুমি পুরনো স্মৃতিচারণ করছিলে, তাই না? বুঝতেই পারছি। তুমি আগেও এখানে এসেছিলে, তা কোন ফিলিংসটা বেশি ছিল, প্রাক্তন নাকি আমার? সজীব কিছু না বলে ফিরে যাওয়ার দিকে ইশারা করে। রোদের তাপে ততক্ষণে সাইমার ড্রেস অনেকটা শুকিয়ে এসেছে, তবুও বলল, কিছুক্ষণের মাঝে লোকজন বেড়ে যাবে, যাও চাদর জ্যাকেট পরে নাও। উত্তর পাইনি সজীব। যদি বলি তখনকার ফিলিংস বেশি ছিল, কারণ সম্পর্কটা অবৈধ ছিল। শয়তান কানের ভেতর ওয়াসওয়াসা বেশি দিত। কি বলবে এখন? বিশ্বাস হয় না। ওরা হাঁটতে থাকে। সিঁড়ির উপরে বসার প্ল্যান আছে। হাঁটতে হাঁটতে সজীব বলল, তুমি তো পুরনো হয়ে গেছো সাইমা, এখন যদি রোশনিকে পেতাম। সাথে সাথে সজীবের উপর কিল ঘুষি চালিয়ে দিল সাইমা। তোমার বোনটা না খুব কপাল নিয়ে জন্মেছে বুঝলে, নয়তো এত ভালো বর গেল কিভাবে? তা তুমি খুব আফসোস করছো তাই না? সেদিন গোয়েন্দাগিরি হবু নন্দনের জন্য না করে নিজের জন্য করলে খুব ভালো কাজ হতো, তাই না? আহ সাগর, তুমি রেগে যাচ্ছ কেন? আমি জাস্ট ফান করে বলেছিলাম। বুঝি বুঝি, মেয়েরা যে হিংসুটে হয় সব বুঝি। মোটেও হিংসে করে কথাটা বলিনি, আন্দাজে তুমি রাগ দেখাচ্ছ। রেগে গেল তোমাকে খুব সুন্দর দেখাই রাইসা। তুলতেই তো চেয়েছিলাম, বোনটাই তো চলে গেল হঠাৎ। তা কবে করে তুলবে? তোমার বোন 2-3 বছর আসবে না, এতদিন তোমার ঘরে তুলবে না সাগর? শান্ত হও, তুলবো। তবে আমাদের বাসায় তোমায় নিজেকে চেঞ্জ করা লাগবে। যেমন ধরো তোমার ড্রেস আপ। বিয়ের আগে তো এসব শর্ত দাওনি। লুকিয়ে বিয়ে কি তাহলে এই জন্যই করেছিলে, যেন শর্ত না মানতে পারলে তোমাকে ছেড়ে দিই? হারবে কেন? আমি জাস্ট তোমাকে ইসলামী ড্রেস পরার কথা বলছি। তুমি জানো না আমি হিজাব দিলে আমার মাথা ব্যথা করে? বিয়ের পর মেয়েরা তো সাধারণত ঘরেই থাকে, মাঝে মাঝে বের হবে ঘুরতে। অল্প সময়ে তোমার মাথা ব্যথা করবে না। তুমি কি আমাকে ঘরমুখো করে রাখতে চাচ্ছ? অনেকক্ষণ কথা কাটাকাটি করে রাইসা চলে যায়। সাগর শুধু ওর পথের দিকে তাকিয়ে থাকে। কবে যে বুঝবে মেয়েটা কে জানি। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় সাইমা বলল, আমি রেলিংয়ের ওপারে গিয়ে পাশের গাছটা ধরে ছবি তুলবো।
তুমি একটু সাহায্য করবে? সব সময় জেদ করো কেন? আরে পড়বো না, তোমার একটা হাত ধরে রাখবো। বলতে বলতেই রেলিংটাকে টপকে নেয় সাইমা। তুমি এত বাউন্ডলে জানতাম না। কি যে বলো, আমি বাইরে শান্তশিষ্ট, কিন্তু আমার ভাইয়ের সাথে যত রকম ইয়ার্কি করা যায় সব করেছি, কখনো বোরিং হয়নি। কিন্তু তোমার সংসারেই বোরিং লাগে। সজীব কিছু না বলে রেডি হতে বলে। সাইমাও বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে। একভাবে পোজ দিতে গেলে নিচ দিয়ে সমুদ্রের ঢেউ দেখা যায়। ওভাবে ঘুরে কয়েকটা ছবি তোলা মাত্র একজনকে দিয়ে আরো কয়েকটা কাপল ছবি তুলিয়ে নেয়। হঠাৎ করেই সাইমা পা ফসকে গড়িয়ে পড়ে, মুখে শুধু চিৎকার দেয়। একটা মেয়ে এত বেহায়া কিভাবে হয়? পড়ে গিয়ে পায়ে অনেকটা ছিঁড়ে গেছে, হাতেও কয়েকটা আঁচড় লেগে রক্ত বের হচ্ছে, তারপরও কেমন খিলখিলিয়ে হাসছে মেয়েটা। সেটা দেখেই সজীবের মেজাজ বিগড়ে গিয়ে কথাটা বলল। সাইমা তবুও কিছু না বলে হাসছে, যেন একরকম পাগল হয়ে গেছে মেয়েটা। পাগল বললে ভুল হবে, পাগলি বলা চলে। সজীব সাইমাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে, আস্তে করে নামিয়ে দিয়ে গাড়ির ড্রাইভারকে ফোন করে ডাকে। গাড়িতে উঠে বসার পর ও সাইমা হাসছে। সজীব গম্ভীর হয়ে অন্যদিকে তাকিয়ে বলল, ফাইজলামোর একটা সীমা থাকে, তুমি সেটাও ক্রস করে গেছো। তুমি কি ভাবছো আমি ইচ্ছে করে লাফ দিয়েছি? ভাবাটা কি অস্বাভাবিক? অজান্তেই পিছলে পড়ে গেছি। পড়তে পড়তেই খেয়াল করলাম তুমি অনেক ঘাবড়ে গেছো, তাই হাসি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলাম মাত্র। এতেও রেগে গেলে তুমি? সাইমা খুব শান্ত ভঙ্গিতে কথাগুলো বলে। সজীব কিভাবে বুঝছে না, কিছুটা সময় চুপ থেকে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলল। সাইমাকে ড্রেসিং করে দেওয়াটা খুব দরকার। কয়েক মিনিট পরেই সাইমার দিকে চোখ পড়তেই সাইমা আধার কালো মুখ দেখল। সাইমার মতো হাসি খুশি মেয়েকে মন খারাপ করে থাকাটা একদম মানায় না। সাইমার গাল দুটো টেনে বলল। কিসের এত রাগ? সাইমা সজীবের হাত সরিয়ে দেয়, অভিযোগের সাথে বলল, এমনিতেও পা হাত দুটো জ্বলছে, গালটাকেও জ্বালিয়ে দিল। সজীব যেন পুরোপুরি বোকা বনে যায়। রাগ করলেও দোষ, আদর করলেও দোষ। সজীবকে চুপ হয়ে যেতে দেখে সাইমা বলল, খুব ভালো লেগেছে যখন এতগুলো সিঁড়ি উঠিয়েছো। তারপরও নাকি তোমাকে ভালোবাসি না, শুধু দোষ খুঁজে বেড়াও। একবার ভাবো, রোশনির রূপের বর্ণনা দিয়েছ, ওকে হারিয়ে বিরহে কবিতা লিখেছ, কিন্তু আমার জন্য কিছু লেখনি। শুধু নাম জেনে আর চোখ দেখে কি স্বপ্ন সাজানো যায়? যেদিন ছবি দেখেছি মনের ভাব প্রকাশ করব ভেবে ডায়েরি খুঁজতে গিয়ে দেখি সেটা নেই। এটা কি আমার দোষ? জানতাম মেয়েরা সব কিছুতে জেতার জন্য তর্ক করে, এখন দেখছি ভুল জানি। নিজের পক্ষে কথা বলা কি তর্ক করে? জানতাম না মহারানী। দুজনেই মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পর সাইমা হাসতে হাসতে বলল, অ্যাক্সিডেন্ট না হলে দিনটা ভালোই যেত। এত উঁচু থেকে পড়ে গিয়ে ভয়ে আত্মা শুকিয়ে গেছিল। ভাগ্যিস চালু বেয়ে পড়েছি, নইলে নির্ঘাত কোমর ভাঙতো। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর রহমতে সুস্থভাবে ফিরতে পারলেই হলো। সারাদিন বেরোনোর, ডাক্তার দেখানো, ওষুধ কেনা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওষুধ খাওয়া, বিকেলে একটু হাঁটা, সব করতে করতে বাসায় আসতে একদম সন্ধ্যা। দুজনেই ফ্রেশ হয়ে সোফায় বসে। সজীব বলল, সব ঠিক আছে, কিন্তু খোড়া পায়ে হাঁটার শখ কেন হলো সেটাই বুঝলাম না। প্র্যাকটিস করলাম, জীবনের ঝড় আসলেও থেমে না গিয়ে হাঁটতে পারি। যত সব অদ্ভুত চিন্তা। এরপর কয়েকটা দিন কেটে যায়। দুজন আলাদা আলাদাভাবে ক্লাস শুরু করে। সারা দিন পড়াশুনো, সংসারের কাজ, রাতে ঘুম, দিনগুলো যেন দ্রুতই কেটে যাচ্ছে। একদিন রাতে সাইমা সুযোগ বুঝে বলেই ফেলল, দরকার ছিল এত কষ্ট করার? ভালোই তো ছিলাম দেশে। আগ্রহ হারিয়ে ফেলছে নাকি? ঠিক তা না, ক্লান্ত লাগছে আর কি। মনে হচ্ছে ব্যস্ত জীবনটাকে একটু ছাড় দেওয়া উচিত, নইলে সবকিছুই বোরিং লাগে। কোথাও ঘুরতে যেতে চাচ্ছ? তা নয়, কেমন যেন অস্থিরতা কাজ করছে। বাসায় থাকলে মন খারাপ হলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকতাম। বন্ধু ছিল না, বান্ধবীদের সাথে মজা করতাম। বোন ছিল না, ভাইয়ের সাথে দুষ্টুমি করে আনন্দ করতাম। এখানে দেখো, তুমি আর আমি, যত কিছুই হোক ঘুরে ফিরে তোমার কাছে। মা নেই, বাবা নেই, ভাইয়া নেই, কেমন যেন লাগছে।
মনে হয় ওদের কাছে কখনো যেতে পারবো না। মন খারাপ করে সাইমা কথাগুলো বলে ফেলে। সজীব ওকে আশ্বাস দিয়ে বলল, সবই তো বুঝি, তোমার এখানে আসার ইচ্ছে ছিল না জানি, সেই জন্যই এত খারাপ লাগছে। আর তাছাড়া সবার সাথে তো ভিডিও কলে কথা বলছোই। তুমি ইদানিং আমাকে তেমন একটা সময় দাও না। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। অভিযোগ? যখন করছোই তোমাকেও সময় দিব এখন থেকে। কাল দুজনে ক্লাস শেষ হলে হাঁটতে বের হব। শহরটা এমনিতেও সুন্দর, হাঁটলে তোমার মন ভালো হয়ে যাবে। সাইমা একটু হাসে, তবে মন থেকে নয়। সজীবের বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। সারাদিনের ক্লান্তি শেষে এটাই তার শান্তির ঠিকানা। ফুটপাথ ধরে 1 কিলোমিটার মতো হাঁটার পর দাঁড়ায়। স্টেশন একটা, উপরের দিকে ইস্পাতের ডিজাইন, নিচ দিয়ে অনেক মানুষ হেঁটে যাওয়া আসা করছে। প্ল্যাটফর্ম আর ফুটপাতের মাঝে একটুখানি বসার জায়গা করা আছে। ওখানে গিয়ে ওরা বসে গল্প করছে আর আশেপাশের মানুষদের দেখছে। কেউ বা গেঞ্জি প্যান্ট, কেউ গেঞ্জি আর স্কার্ট, বেশিরভাগই স্যান্ডো গেঞ্জি পরা মেয়ে। আর ট্রাউজার পরা মেয়েগুলোর পুরো শরীরটাই বোঝা যাচ্ছে। সাইমার খুব রাগ হয় ওদেরকে দেখে। নিজেকে কেমন যেন জঙ্গলি মনে হয় ওদের মাঝে। বাংলাদেশে একটা বিদেশি মেয়ে ঘুরলে দেশিরা যেমন ঘুরে ঘুরে দেখে, ঠিক তেমনটাই মনে হচ্ছে সাইমার কাছে। ওকেই সবাই ঘুরে ঘুরে দেখছে, যেন পুরো শরীর ঢেকে রেখে অন্যায় করে ফেলেছে। বিরক্তি নিয়ে সজীবকে বলল, তুমি কি উঠবে নাকি এখানেই বসে থাকবে? রেগে গেলে যে হঠাৎ? নিজেকে সার্কাসের বস্ত্র মনে হচ্ছে। সবাই দেখো কিভাবে দেখছে। বাদ দাও, তুমি খোলামেলা ভাবে আসলে এমন হতো না। এখানে ওরা পর্দা করা মেয়েদের বাঁকা চোখে দেখে, তাও তো বোরখা পরনি, তাহলে তোমাকে গিলে খেত ওরা। হঠাৎ একটা মেয়ের দিকে সজীবের চোখ আটকে যায়। পরক্ষণে চোখ ফিরিয়ে নিয়ে সাইমাকে বলল, চলো উঠি, প্রেজেন্টেশন রেডি করতে হবে, তাছাড়া আরো অনেক কাজ বাকি আছে। কি কাজ? নতুন একটা টপিক দিয়েছে, থিসিস করতে হবে। তবে এই টপিকটা ভালো করে স্টাডি করলে জীবনে শুধু সাফল্যই ধরা দিবে। কি সেটা? পরে বলবো, এখন যাওয়া যাক। এরপর ওরা রেস্টুরেন্টে ঢুকে নাস্তা করে নেয়। পরে একটা কার ভাড়া করে বাসায় চলে আসে। বাসায় আসার পর সাইমা ডিনারের ব্যবস্থা করতে যায় আর সজীব ফেসবুকে ঢুকে সময় পাস করার জন্য। ফেসবুকে ঢুকে খেয়াল করে নতুন ক্লাসমেটের ফেসবুক আইডি রিকোয়েস্ট এসেছে। প্রেজেন্টেশনের কাজ একসাথে করার সময় ছেলেটার সাথে পরিচয় হয় সজীবের। কাজের ফাঁকে পরিচয় হয়। ওর নাম মাহমুদ সালেহ। অস্ট্রেলিয়ার মুসলিম পরিবারে জন্ম, কিন্তু মুসলিম ভাবধারা ছিটে ফোটাও নেই। হয়তো বংশের টানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, কিন্তু ওদের সব কালচারেরই মনে প্রাণে গ্রহণ করেছে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে কিনা ভাবতে ভাবতে অ্যাকসেপ্ট করেই ফেলে। অ্যাকসেপ্ট করার পরে আফসোস করতে থাকে, যদি না করতো তাহলেই ভালো হতো। চোখে এক ফোঁটা পানিও চলে আসে। এরই মাঝে সাইমা এসে সজীবকে ডাকে। সজীব ফেসবুক লগ আউট করে ডাইনিংয়ে গিয়ে বসে। ভাত মুরগির সাথে সালাদ তৈরি করেছে সাইমা। সবজি করার সময় পাইনি, আজ এগুলো দিয়ে খেয়ে নাও। ছেলেটা সবজি আমিষ ছাড়া খেতে পারে না, তবুও ক্লান্তিতে সাইমা আজ সবজি করতে পারেনি। সাইমার কথার উত্তর না দিয়ে সুন্দর করে খেয়ে উঠে যায়। সাইমা নিজেও খেয়ে নেয়, কিন্তু সন্দেহ মনের মাঝে বাসা বাঁধে। রান্নার জন্য কি ওর মন খারাপ, নাকি অন্য কোনো কারণে? ও তো রান্না ঠিক মতো না হলে একরকম ঝগড়া বাঁধাই ফেলে, অথচ আজ কি হলো তার? দিন শেষে পরিশ্রম বশত ক্লান্তি আসে, ঘুম আসে, কিন্তু মুখ মলিন হবার কথা নয়। প্রায় 15টা দিন এভাবেই কেটে যায়। দুটো মানুষ একসাথে থাকলেও একে অপরের অচেনা অজানা। প্রয়োজনীয় কথা ছাড়া আজকাল সময়ই হয় না দুটো কথা বলার, মন খুলে হাসার। ডিনারে সাইমা গম্ভীর মুখে জিজ্ঞেস করেই ফেললো, আমার প্রয়োজন কি ফুরিয়ে গেছে? খেতে খেতে এক পলক তাকালো সজীব, গম্ভীর মুখেই বলল, তুমি কি জানো না নতুন প্রেজেন্টেশনের কাজে ব্যস্ত ছিলাম। তাছাড়া বাবার বিজনেসে যতটুকু সম্ভব অনলাইনে সাহায্য করি। বাবার বয়সও হয়েছে সাইমা, সব দিক খেয়াল করে তোমাকে ঠিকভাবে সময় দিতে পারছি না বলে ভেবো না, ভালোবাসি না। মুখ ভার করে থাকো যে। তোমার দিকেই খেয়াল করো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করতে লেগে যাও। আমাকে ঘুম থেকে তুলে দিয়ে একসাথে ব্রেকফাস্ট করো। ক্লাস, প্রেজেন্টেশন, ঘর গোছানো, আবার রান্না বান্না, রাতের খাওয়া,
সব কিছু মেনটেন করতে গিয়ে তুমি কতটা হ্যাপি থাকো বলো তো? তুমি সারাদিন কাজ করে নিজের খেয়ালটাও রাখতে পারো না, একটু পরিপাটি করে নিজেকে গুছিয়ে রাখার সময় পর্যন্ত পাও না। তাহলে দূরত্বের দোষ কি শুধু আমার একার? সাইমার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। সজীব খেয়াল করেও আটকালো না। সজীব আবার বলতে শুরু করলো। এখানে আমার সংসারের কাজ করার জন্য বুয়া দিতে পারি না, এটা আমার ব্যর্থতা। কি করব বলো? এখানে সবকিছুই কস্টলি। তাছাড়া বাবার বিজনেসে হাত দিয়ে কিছুটা হলেও উন্নতি হয়েছে, এক্সট্রা আয় আসে ওখান থেকেই। বুঝতেই তো পারছো এখানে সবকিছুর খরচ কেমন। সাইমার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, হুম, আর কেঁদো না তো, এখানে সারা জীবন থাকবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এতটুকু স্পর্শ সাইমার জন্য সুখ বয়ে আনে। কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে সাইমা। বাধ্য হয়ে সজীব সাইমাকে ঘরে শুইয়ে দিয়ে এসে বাসনকোসন পরিষ্কার করে। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে সাইমার পাশে। সংসারে কত ঝামেলা হবে, টুকটাক ঝামেলার সমাধান না করলে সেটা অনেক বড় আকার ধারণ করে। ভুল বোঝাবুঝির থেকে সম্পর্কের ইতি পর্যন্ত হয়ে যায় অনেক সংসারে। যার জন্য এত কিছু, সেই মানুষটাই এককালে অজানা হয়ে যায়। প্রেজেন্টেশন সম্পর্কে আলোচনা করতে করতে মাহমুদ বলল, You have to go out to get information. If I don't work in the field, I will never be able to complete the presentation in the right way. তথ্য নিতে বাইরে যাওয়া লাগবে না, মাঠে কাজ করলে কখনো সঠিকভাবে অর্থ দিয়ে প্রেজেন্টেশন সম্পন্ন করতে পারবো না। ঠিক বলছো, চুরির কোনো ক্ষেত্রই নাই এখানে। তথ্য আগের কারো থেকে মিথ্যে বসিয়ে দেওয়া যায়, এতে না কিছু শেখা হয়, না কাজটা ভালো হয়, ভালো কিছু অর্জন করা যায়। When will you stay? যত দ্রুতই সম্ভব, কারণ এটা শেষ করে থিসিসের কাজ শুরু করতে হবে। Yes, the presentation is divided into groups. The thesis has to be done alone. হ্যাঁ, প্রেজেন্টেশন বলে 2 জন করে গ্রুপ ভাগ করে দিয়েছি। থিসিস তো একাই করা লাগবে। কথার পাশাপাশি কাজ চালিয়ে যায় দুজনে। সিদ্ধান্ত নেয় আগামীকালই যাবে ডাটা কালেকশন করতে। পরের দিন সাইমাকে বাসায় ড্রপ করে বিকেলে ডাটা কালেকশন করতে যায় ওরা। কাজ শেষ করতে বাজে প্রায় 9:30। মাহমুদ এমন সময় বলল, রোদে গরমে প্রচন্ড ক্ষুধা লেগেছে, কাছেই আমার বাসা, চলো নাস্তা করে নেই। সজীব কি মনে করে বলল, না থাক, তুমি যাও, বাসায় আমার স্ত্রী একাই আছে। বেশি সময় লাগবে না, 2 মিনিটের পথ। সজীব বারবার না করতে পারল না, মাহমুদকে ফলো করে। মাহমুদ বাসায় কলিং বেল দিলে একজন বয়স্ক মহিলা দরজা খুলে দেয়। মাহমুদ পরিচয় করিয়ে দেয় তার আম্মা বলে। সজীব সালাম দিলে মহিলা ব্রু কুঁচকে তাকায়। সজীবের মনেই ছিল না এরা নামমাত্র মুসলিম। মনে মনে নিজেকে ধিক্কার দিতে শুরু করে, ইস কি বোমাকে মেয়েটাই না করলাম। নাস্তা করে গল্প জুড়ে দেয় সজীব। ভদ্রমহিলা প্রথমে সজীবকে খুব ইজিলি না মানলেও পরে ভালোই গল্প জমিয়ে দেয়। সজীবের বিদেশে আসা, দেশে ফেরা, বউকে নিয়ে স্বপ্ন পূরণ করার জন্য আবার বিদেশে আসা, সব গল্পই করে ফেলে। মহিলাও গল্পের মাঝে বলে ফেলে তার হাজবেন্ড 2টা বিয়ে করেছে। এরপর থেকে মাহমুদকে একটু কষ্ট করেই বড় করেছেন। এখন একটু আশার আলো দেখলেও ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব ভাবতে হয়। সজীবও জিজ্ঞাসা করে মাহমুদের বাবা খোঁজ করে কি না এখন। এতে মহিলা জবাব দেন, আগে আসতো না, কিন্তু এখন প্রায় আসে, কারণ ওর ব্যবসায় লস হয়ে গেছে। দ্বিতীয় পক্ষের মেয়েটার বিয়ে দেওয়া লাগবে, টাকার প্রয়োজন আছে হয়তো। সজীব ফেরা মাত্র সাইমা ওর জড়িয়ে ধরে আর আস্তে করে ভয়ার্ত স্বরে বলে, আজ হঠাৎ লোডশেডিং হলো, খুব ভয় পেয়েছিলাম। তোমারও তো প্রেজেন্টেশন করা লাগবে, সেগুলো কবে শুরু করবে? সাইমা কি প্রশ্ন করলো আর কি উত্তর পেল? মিজাজটা বিগড়ে গেলেও শান্ত হয়ে বলল, ফ্রেশ হয়ে এসো, ডিনার করতে হবে। সজীব কথা না বাড়িয়ে কাজগুলো সেরে ফেলে। কথা বাড়ালে ঘুমের ক্ষতি হবে, না ঘুমালে পরের দিন পরিশ্রম করতে পারবে না।
রাতে ঘুমানোর সময় সজীব দেখলো সাইমা অন্যদিকে ঘুরে শুয়ে আছে। সাইমার মাথায় হাত রেখে বলল, সেদিন স্টেশনে একটা মেয়েকে দেখলাম, কোলে ফুটফুটে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। খুব ইচ্ছে করে আমাদের ঘরেও এমন একটা মেয়ে আসুক, কিন্তু কি আর করবো বলো, আগে ফিরে যাই, সব স্বপ্ন পূরণ করে দিব। সাইমা অভিমানী কণ্ঠে বলল, ফিরিয়ে তো নাও যেতে পারি। আল্লাহ ভরসা। যাই হোক, আজ মাহমুদ ওর বাসায় নিয়ে গিয়েছিল, ভাবছি নেক্সট সানডে ওদের ইনভাইট করব। ঠিক আছে, একা থাকতে থাকতে বোরিং লাগে। যাক, তাও কাউকে পাওয়া গেল গল্প করার জন্য। সাইমার ঘুম আসার পরই সজীব ফেসবুকে ঢুকে আদরেবল রোশনি নামে একটা আইডি মাহমুদের পোস্টে কমেন্ট করে প্রতিনিয়ত। ওকে, সেটা জানার জন্য খুব আগ্রহ জাগে সজীবের মনে। আশার হাল ছেড়ে দিয়ে নিজের কাজে মন দেয় সজীব। মাহমুদের বাসায় সবাইকে দাওয়াত দেয় শনিবার রাতের ডিনারে। বেশ আনন্দেই রাত কাটে মাহমুদের পরিবারের সাথে। কথা বলে সাইমা নিজ দায়িত্বে সব কাজ করে অতিথি আপ্যায়নের। 6টা মাসে দুই পরিবার একে অপরের আত্মীয় হয়ে ওঠে। সজীব ততদিনে রোশনির আশা ছেড়ে দিয়েছে। সাইমার সাথে আনন্দেই দিন পার করছিল। এদিকে মাহমুদের বোন মনিকার বিয়ে ঠিক হয়। সেখানে সজীব সাইমার দাওয়াত পড়ে। কাজের অজুহাতে সজীব না যেতে চাইলেও সাইমা বলল, ওনারা এত আশা করে ডেকে গেল, আর তুমি যাবে না? না গিয়ে আর উপায় আছে? তোমার বোনের বিয়ে বলে কথা। ও মা, ও আমার বোন হলো কবে? এতদিনে যে ভাব করে ফেলেছো, বোন তো বলতেই পারি। তা ঠিক বলেছ। ও তোমার বন্ধুর সৎ বোন হলেও অনেক মিশুক একটা মেয়ে। এই কয় মাসে অনেক গল্প করেছে সে, ওর বিয়েতে না গেলেও নয়। খুব রাগ করবে মেয়েটা। আচ্ছা, আমি ভিনদেশি বন্ধু বানিয়ে ফেললাম, অথচ তুমি বানালে না যে? কেন, মনিকা কম কিসে? দুজনই কিছুক্ষণ হাসে। নেক্সট সানডে হঠাৎ করেই বিয়েটা ঠিক করেছে মাহমুদ। সাইমা বরাবরের মতো নিজেকে লং ড্রেসের সাথে হিজাবে আবৃত করে। তবুও এই ড্রেসটা একটু বেশি গর্জিয়াস ছিল। সোনালী পাথরে আবৃত পেস্ট রঙের ড্রেস। সজীব নিজেই পছন্দ করে এনে দিয়েছিল, কিন্তু সাইমার পরা হয়নি, অকেশন পায়নি তাই। এইবার সজীবের ইচ্ছেতেই সেজেছে সাইমা। ওড়নাটা ভালোভাবে নিলেও মাথায় হিজাব পরে একদম নর্মাল ভাবে। দুই হাতে দুইটা পাথরের চুড়ি পরে নেয়, একটা আংটি পরে রিং ফিঙ্গারে। অতি সিম্পল সাজ হলেও সাইমার সৌন্দর্যের কারণে অসম্ভব সুন্দরী লাগছিল ওকে। সজীব শুধু একবার ওর দিকে তাকিয়ে বলে, সৌন্দর্য তোমার করে মোড়ে বিমোহিত। সাইমা মৃদু হেসে সজীবের চুলগুলোতে হাত বুলিয়ে দেয়, তারপর বলে, নীল শেরওয়ানিতে তুমিও কিন্তু জোস। আমার হৃদয়ের রাজা তুমি। যত পারো করো বাস। এখন তাড়াতাড়ি চলো। দুজনই হেসে রওনা দেয়। সন্ধ্যার সময় সজীব সাইমা ক্লাবে যেতে না যেতেই সজীবের গায়ে বিয়ার ফেলে দেয়। সাথে সাথে মেয়েটা সরি বলে ক্ষমা চায়, কিন্তু সজীব বিরক্তি নিয়ে তাকিয়ে মেজাজ চরম খারাপ হয়ে যায়। একটা পিচি মেয়ে কিনা বিয়ার খাচ্ছে, তাও আবার অন্যের ড্রেস নষ্ট করে। মেয়েটা কয়েকবার সজীবের কাছে ক্ষমা চাইলে সজীব পাত্তা না দিয়ে সাইমাকে বলল, আজ চলো ফিরে যাই, মুডটাই নষ্ট করে দিয়েছে এখানে। এত মাথা গরম না করে ওয়াশরুমে যাও, ড্রেসটা পানি দিয়ে ধুয়ে নাও, এরপর ফিরে যেও। এভাবে কিভাবে যাবে বলো? সজীব ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুরলে একটা মেয়ে এসে সরি বলে বসলো। আমার মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে, ওকে মাফ করবেন প্লিজ। সজীব বিরক্তি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, যেমন মায়ের চরিত্র তেমন মেয়ে। আমার চরিত্র নিয়ে বাজে কথা বললেও আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবেন না। একটা মদখোর মেয়ে আবার কতটা ভালো। বিয়ার খাওয়া খারাপ নাকি? আনস্মার্ট কোথাকার। আনস্মার্ট হতে পারি, ক্যারেক্টারলেস না। চারিদিকে অনেকেই দেখছে। ঝগড়ার জন্য কেউ মজা নেয়, কেউ না বুঝে হাঁ করে তাকিয়ে আছে। সাইমা কিছু না বুঝতে পেরে সজীবের হাতটা শক্ত করে ধরে ইশারা করে চুপ হয়ে যাওয়ার জন্য। ততক্ষণে মেয়েটা সাইমাকে উদ্দেশ্য করে সজীবকে বলল, বউটা দেখে আনসোশ্যাল, তার আবার দেমাগ। বউ নাকি আবার রক্ষিতা। আমার বিয়ে করা বউকে না জেনে বাজে ভাষা দিলে সেটা তোমার ক্যারেক্টারের সাথে বেশ মানায়। সাইমার মেজাজ খারাপ হয়ে গেল। সজীব সাথে সাথে বেরিয়ে যায় সাইমার হাত ধরে। বাসায় এসে সজীব খুব অস্থিরতায় ভুগতে থাকে। সাইমা তখন সজীবের ঘাড়ে হাত দিয়ে বলল,
ওই মেয়েটা কি রোশনি? হুম। সজীব ভাবলেশীন উত্তর দেয়। ভেবেছিলাম অনেক সুন্দর মেয়েটা, কিন্তু না, চরিত্র ভালো হলো না। সুন্দর ধুয়ে কি পানি খাবে? ওর ক্যারেক্টার এতই খারাপ যে ও কত পুরুষের বেড শেয়ার করেছে সেই জানে। কি বলছো তুমি? একটা কথা জানতে চাই সজীব, বলে ফেলো। তুমি কেন অস্ট্রেলিয়া ছেড়ে চলে গিয়েছিলে? সজীব কথাটার কোনো গুরুত্ব দেয় না, এড়িয়ে গিয়ে বলল, মাহমুদকে ফোন দিতে হবে। এটা বলে ফোন হাতে নিয়ে মাহমুদের নাম্বার খুঁজে বের করে। সাইমা তখন সজীবের মুখটা 2 হাত দিয়ে চেপে ধরে নিজের কাছে টেনে বলল, এতটা সময় একসাথে আছি কখনো জানতে চাইনি, কিন্তু আজ জানতে চাই কি হয়েছিল সেদিন, কি করেছিল রোশনি। তুমি কি ঈর্ষান্বিত? ভয় পাও রোশনিকে নিয়ে? আমি তোমাকে বিশ্বাস করি, সেই জন্যই ওকে নিয়ে ভয় পাই না, কিন্তু ঘৃণা লাগে খুব। জ্ঞান যত ফিকে হয় ভুল তত বেশি হয়। আমিও ভুল করেছিলাম। কি ভুল? রোশনিকে কখনো ভালোবাসিনি, একটা ভ্রমে ছিলাম, কিন্তু আমি তখনই বুঝতে পেরেছিলাম রোশনি ভালো মেয়ে না। ও আমার সাথে ক্লোজ হয় প্রথমে, এরপর আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। হ্যান্ডসাম ছেলেদের সৌন্দর্যের ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ নিজের দখলে নিয়ে নেয়। এমনকি এভাবেই আজ বহু টাকার মালিক হয়েছে রোশনি, শারীরিক চাহিদা পূরণ করে ভদ্রঘরের ছেলেদের নিয়ে। এরপর গোপনে ভিডিও ধারণ করে অতিমাত্রায় ভদ্র ছেলেদের ব্ল্যাকমেইল করে টাকা চেয়ে না দিলে থানায় কেস করে দেয় ধর্ষণের। সজীবকে শুধুমাত্র রূপের ফাঁদে ফেলে একসাথে ঘুরতে যায়। অনেকটা ক্লোজ হওয়ার পর খুব কাছ থেকে দেখতে চায় রোশনি। একদিন প্রপোজ করেই ফেলে রুম ডেটের, কিন্তু সজীব সাফ জানিয়ে দেয় তার দ্বারা শারীরিক সম্পর্ক করা সম্ভব না। এতে সজীবেরই দোষ হয়ে যায়। পরের দিন ক্লাসে গেলে সবাই হাসাহাসি শুরু করে সজীবকে দেখে। সজীব প্রথমে পাত্তা না দিলেও পরে বুঝে ওকে নিয়েই সবাই হাসছে। একজন তো পরক্ষণেই বলে ফেলে। সজীবের লজ্জায় মুখ লাল হয়ে যায়। প্রচুর রেগে কিছু বলার আগেই রোশনি বলে ওঠে, আর বলিস না, ওর লিঙ্গই নেই। কত আশা করে ওকে রুমে নিয়ে গিয়েছিলাম। সজীব এটুকু সহ্য করতে পারেনি, চলে আসে রুমে। ছোট বয়স, বড়ই আবেগী, আত্মহত্যা করতে চাচ্ছিল, কিন্তু আবেগকে প্রশ্রয় না দিয়ে দেশে ফিরে আসার চেষ্টা করে। বিদেশে গিয়ে সব সম্মান হারিয়ে দেশে ফিরে আসা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। রোশনি এত বাজে মেয়ে যে ওর সাথে কথা বলার ভিডিও রেকর্ড করে, যেটার কথাগুলো ছিল, অনেক দিন তো হলো, আর একটু ক্লোজ হই দুজনে। চলো না আমার বাসায়, বাসাটা ফাঁকাই আছে। আব্বু আম্মু দুজনে জব করে তো। প্লিজ রোশনি, আমি তোমাকে ভালোবাসি, তবে ভিপ সম্পর্ক এখন করতে পারবো না। কেন? আমার ওসবে কোনো আগ্রহ নেই। তাহলে তুমি কি হিজড়া নাকি? যদি তুমি ভাবো আমি হিজড়া তাহলে আমি তাই। রেগে এই কথাটা বলাই ভুল হয়ে গেছিল সজীবের, সেটার ফায়দা লুটে রোশনি। সত্যিই তুমি হিজড়া? হ্যাঁ তাই। এইটুকু পর্যন্ত ছিল ভিডিওতে। পরের অংশগুলো কেটে দেয় রোশনি। এরপর সজীব আরও বলেছিল, আমি সত্যিকারের পুরুষ বলেই বিয়ের আগে হারাম সম্পর্কে জড়াবো না। কথাটা মনে রেখো রোশনি। তুমি যতটা সুন্দরী, আল্লাহ তোমাকে যত সুন্দর বানিয়েছে, এই সুন্দর চেহারা দিয়ে পাপ করছো তুমি। একদিন আল্লাহ নিজ হাতে তোমাকে এর শাস্তি দিবেই দিবে। তাছাড়া আল্লাহ নিজেই বলেছেন তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। নিঃসন্দেহে এটা অশ্লীল একটি নিকৃষ্ট কাজ। যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়াতে ভয় করে এবং কুপ্রবৃত্তির হাত থেকে নিজেকে রক্ষা করে চলে, তার ঠিকানা জান্নাত। সূরা নাজিয়াত 40-41। হে নবী, মুমিন পুরুষদের বলুন তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। ইহা তাদের পক্ষে পবিত্রতম নীতি। তারা যা করে আল্লাহ সেই বিষয় পুরোপুরি অবহিত। আন-নূর 30। রোশনি খুব রেগে যায়, কথাগুলো হজম করতে পারে না বলেই পরের অংশগুলো আর কোনো মতে আয়াত কেটে সজীবকে ক্লাসমেটদের সামনে হেও ভিডিও প্রকাশ করে। আজ সজীব সাইমার সামনে সব স্বীকার করে নেয়, আর সাইমাকে বলল, তুমি কতই না সন্দিহান ছিলে রোশনির জন্য নাকি তোমাকে ছেড়ে দিব, এরপরও কি তুমি এসব ভাববে? সাইমা মাথা নিচু করে বলল,
ক্ষমা করো। ক্ষমা তো করে দিয়েছি। তাছাড়া রোশনিকে নিয়ে এত কবিতা লেখা দেখে তুমি মনে মনে কষ্ট পেতে। তার কারণ রোশনি প্রথম প্রেম ছিল। আমি খারাপ মেয়ের প্রেমে পড়িনি, ভালো মেয়েটাকেই পছন্দ করতাম। খারাপ জানার পর শুধু ঘৃণাই করেছি। তাছাড়া ডায়েরিতে তোমাকে নিয়ে বেশি কথা লিখিনি, কারণ তুমি আমার শেষ প্রেম। একটা আশা ছিল তোমাকে বউ হিসেবে পাবোই পাবো, আর যদি নাও পেতাম তবু আক্ষেপ ছিল না, কারণ তোমার চোখ দুটো এতই আমাকে আকৃষ্ট করত, অন্য মেয়েদের বোনের নজরে ছাড়া অন্য কিছুই ভাবতাম না। আমার হৃদয়ের কুঠোরে অল্প অল্প করে জন্ম নেওয়া ভালোবাসাকে হৃদয়েই রেখেছিলাম, কখনো ডায়েরির সাথেও ভাগাভাগি করে নেইনি। বুঝতেই পারছো কতটা ভালোবাসি তোমায়। সাইমা কোনো কথা না বলে সজীবের হাত দুটো চেপে ধরে, নীরবে কয়েক ফোঁটা চোখের জল ফেলে। সজীব 2 হাত দিয়ে চোখের জল মুছিয়ে দেয়। সজীব আবার বলে, রোশনিকে আমি আগেই খুঁজে পেয়েছিলাম। ও ওর পাপের সাজা পেয়েছে। আকাম করতে গিয়ে একটা মেয়ের সিঙ্গেল মাদার। ও স্বামী ছাড়া ওদের পক্ষে থাকা সম্ভব, কিন্তু ওরা মা মেয়ে দুজনই এইডসের রোগী। এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে বলো? ওরা আমার সুন্দরী বউ দেখে হিংসায় কাল এরকম একটা কাজ করেছে। যাই হোক, আল্লাহর প্রদত্ত বিচারেই আমি খুশি। তাই কাল রাগ না দেখিয়ে চলে আসি তোমাকে নিয়ে। তাছাড়া আমি রোশনির ধোঁকা থেকে শিক্ষা নিয়ে নিজের অন্তরকে পরিবর্তন করতে পেরেছি। সাথে অনেক মেয়েদের প্রপোজ পেয়ে তাদের মা বাবার সাথে কথা বলে তাদের পরিবর্তন করাতে পেরেছি। ইসলামের পথে নিয়ে আসতে পেরেছি, এটাই বা কম কিসে? হোক না একটু ভালো কিছু। সাইমা নিচু স্বরে বলল, আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ করে না, কারণ দুশ্চরিত্রের নারীকুল দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রের নারীদের জন্য। সচ্চরিত্রের নারীকুল সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রের নারীদের জন্য। তাদের সম্পর্কে লোকে যা বলে তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্য আছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সজীব এবার সাইমাকে উদ্দেশ্য করে বলল, কুরআনে সূরা নিসা এবং ফাতাতে আল্লাহ তাআলা বলেন, যে কেউ হোক সে পুরুষ বা নারী সৎকর্ম করে এবং আল্লাহকে বিশ্বাস করে, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট হবে না। সূরা নিসা আয়াত নম্বর 125। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, নিজ চরিত্র হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তাকে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করো। সূরা আল ফাতা আয়াত নম্বর 5। একে অপরকে অনেকক্ষণ জড়িয়ে ধরে কান্না করে দুজনে। এরপর সাইমা বলল, করি। হ্যাঁ, অবশ্যই। আর এভাবেই ওদের যত ভুল বোঝাবুঝি ছিল সবকিছুর ইতি ঘটে।